রাজধানীর একটি বিশেষায়িত কিডনি হাসপাতালকে কেন্দ্র করে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে, যা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে চিকিৎসা অঙ্গনে। মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত অধ্যাপক ডক্টর কামরুল ইসলাম পরিচালিত হাসপাতালটিতে সম্প্রতি যুবদলের নাম ব্যবহার করে চাঁদার দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠে স্থানীয় এক নেতার বিরুদ্ধে। ঘটনাটি প্রথম প্রকাশ পায় হাসপাতালে সিসিটিভি ফুটেজ সামনে আসার পর। শুক্রবার রাত আনুমানিক 8টা 40 মিনিটে ধারণ করা ওই ফুটেজে দেখা যায়, রাজধানীর শিমুল এলাকার একটি হাসপাতালে একদল লোক নিয়ে প্রবেশ করেন স্থানীয় এক ব্যক্তি। অভিযোগ অনুযায়ী তিনি নিজেকে যুবদলের পরিচয় ব্যবহার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অর্থ দাবি করেন এবং চাপ সৃষ্টি করেন। দাবি পূরণ না হলে কাজ বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। হাসপাতালটি শুধু একটি চিকিৎসা প্রতিষ্ঠান নয়, বরং দীর্ঘদিন ধরে মানব সেবার একটি অনন্য উদাহরণ হিসেবে পরিচিত। ডাক্তার কামরুল ইসলাম নিজে দেশে বিদেশে স্বীকৃত একজন কিডনি বিশেষজ্ঞ, যিনি 20,000-এরও বেশি রোগীর বিনা পারিশ্রমিকে কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসায় ভূমিকা রেখেছেন বলে জানা যায়। তার এই মানবিক কাজের কারণে তিনি চিকিৎসা জগতে ব্যাপকভাবে প্রশংসিত এবং 2022 সালে স্বাধীনতা পদকেও ভূষিত হন। তবে এমন একজন চিকিৎসকের প্রতিষ্ঠানই এখন চাঁদাবাজির অভিযোগে আতঙ্কের মুখে পড়েছে। অভিযোগ রয়েছে কেবল শুক্রবারই নয়, গত জুলাই মাসে রাজনৈতিক অস্থিরতার পর থেকেই একটি চক্র বিভিন্ন সময় হাসপাতালটিতে এসে চাপ সৃষ্টি করে আসছিল। কখনো সরাসরি চাঁদা দাবি, আবার কখনো ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে দাবি করেন হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার কামরুল ইসলাম অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি ও তার সহযোগীরা একাধিকবার হাসপাতালে এসে অর্থ দাবি করেন। শুধু তাই নয়, হাসপাতালে স্টাফদের বাসায় গিয়েও চাপ সৃষ্টি করা হয় বলে তিনি জানান। তার ভাষায়, প্রথম দিকে তারা সরাসরি কিছু বলতো না, কিন্তু ধীরে ধীরে হুমকি দামকি বাড়তে থাকে। তারা অনেক লোকজন নিয়ে আসতো, নিজেদেরকে রাজনৈতিক সংগঠনের পরিচয় দিত, ফলে অনেকে ভয়ে কিছু বলতে পারত না। তিনি আরো দাবি করেন, বিষয়টি একাধিকবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। পুলিশের বিভিন্ন পর্যায়ে অভিযোগ জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। তবে কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে বলে তার অভিযোগ। ঘটনার পর রাতে বিষয়টি জানাজানি হলে কেন্দ্রীয় যুবদলের শীর্ষ নেতারা হাসপাতালে উপস্থিত হন। তারা ডাক্তার কামরুল ইসলামের সঙ্গে কথা বলেন এবং পুরো ঘটনাটি খতিয়ে দেখেন। যুবদলের পক্ষ থেকে জানানো হয়, অভিযুক্ত ব্যক্তি সংগঠনের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন। তিনি অতীতে স্থানীয় পর্যায়ে কোনো পদে থাকলেও বর্তমানে দলের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই বলে দাবি করা হয়। যুবদলের কেন্দ্রীয় নেতারা আরো বলেন, সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে তবে সেটি সম্পূর্ণ ব্যক্তিগত অপরাধ হিসেবে বিবেচিত হবে। দলের নাম ভাঙিয়ে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানান। একজন কেন্দ্রীয় নেতা বলেন, আমাদের সংগঠনের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা হুমকি দেয়, সেটা আমরা কোনোভাবেই সমর্থন করি না। এই ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি, আশা করি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি নিজেকে শেরেবাংলা নগর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পরিচয় দিলেও এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃত্ব স্পষ্টভাবে জানায়, বর্তমানে তার কোনো সাংগঠনিক অবস্থান নেই এবং দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই। এদিকে পুরো ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাসপাতালে চিকিৎসক, কর্মচারী এবং রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকে বলছেন, একটি মানবিক চিকিৎসা প্রতিষ্ঠানে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক। দেশের অপরাধ জগতে নতুন আতঙ্ক, ক্ষুদ্র আগ্নেয়াস্ত্র, পেনগান বা কলমস্ত্র। দুর্ধর্ষ চরমপন্থী সন্ত্রাসী ও মাদক কারবারীদের হাতে বেশ আগে পৌঁছে গেছে এই আগ্নেয়াস্ত্র। এটি বেশি ব্যবহার করা হয় টার্গেট কিলিংয়ে। আকারে ছোট হওয়ায় এটি পকেটে বা ব্যাগে সহজে লুকিয়ে রাখা যায়, ফলে অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের কাছে চাহিদার তুঙ্গে এখন এই পেনগান। গোয়েন্দা সূত্র বলছে, পার্শ্ববর্তী দেশ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে এই ক্ষুদ্র মারণাস্ত্র। যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে বেশি ঢুকছে পেনগান। সহজে বহনযোগ্য ও লুকিয়ে রাখা যায় বলে অপরাধীদের কাছে এটি জনপ্রিয়। জানা যায়, ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের নিজস্ব কারিগরি দল কিছু পেনগান তৈরি করে থাকে। এছাড়া অন্যান্য দেশেও তৈরি হয় অত্যাধুনিক এই অস্ত্র। রাজধানী ঢাকা এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অপরাধ জগতের আন্ডারওয়ার্ল্ড বা অবৈধ অস্ত্রের বাজারে পেনগান বেশি পাওয়া যায়। বেশ কিছু টার্গেট কিলিংয়ে এই অস্ত্র ব্যবহার হয়েছে বলে ধারণা করছেন গোয়েন্দা কর্মকর্তারা। রাজধানীর তাঁতীবাজারে প্রসঙ্গ পোদ্দারলেন এলাকায় হত্যাচেষ্টা মামলার তদন্তে নেমে মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রথমবার একটি পেনগান উদ্ধার করে।
গ্রেফতার করে সোহেল ওরফে কাল্লু ও সাইমন হোসেন নামে 2 সন্ত্রাসীকে। গ্রেফতার ব্যক্তিরা ওই পেনগান দিয়ে রাসেল নামের এক ব্যবসায়ীকে গুলি করে গুরুতর আহত করে। এরপর থেকে দেশব্যাপী আলোচনা তুঙ্গে ক্ষুদ্র এই মারণাস্ত্র। জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, উদ্ধার করা পেনগান সম্পূর্ণরূপে একটি ইউনিক অস্ত্র। অপরাধীরা এ ধরনের অস্ত্র এর আগে অপরাধ কার্যক্রমে ব্যবহার করেছে মর্মে আমাদের কাছে তথ্য ছিল না। এ ধরনের কোনো মামলা এর আগে আমরা পাইনি, সুতরাং এটির প্রতি আমাদের আগ্রহটা বেশি। এ বিষয়ে ব্যাপকভাবে আমরা কাজ করছি। ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তরের ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধনকালে এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত 2 গ্রুপে 10 জন আহত হন। শুক্রবার বিকেল 4টা থেকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপারমার্কেটের 3য় তলায় এই ঘটনা ঘটে। এ সময় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন এই সংঘর্ষের ঘটনা ঘটে। কার্যালয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা জেলা উত্তর আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনসিপির ভিতরের কিছু দালাল যারা কিনা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছেন তারাই আজ এই হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, ঢাকা জেলা উত্তরের এই কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছে। এই ঘটনায় অন্তত 10 জন আহত হয়েছে। এর মধ্যে 2 জনের মাথা ফেটে গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই ব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা রাত 10টায় মোবাইল ফোনে বলেন, এই ঘটনায় তিনি ও তার পুলিশ সোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ না দেওয়ায় কোনো মামলা হয়নি। তিনি বলেন, ঢাকা জেলা উত্তর কমিটি গঠন নিয়ে এনসিপির অভ্যন্তরীণ কোন্দলকে ঘিরে এই মারামারির ঘটনা ঘটেছে। যারা কমিটিতে স্থান পায়নি মূলত তারাই হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রথম দিনে ব্যাপক আগ্রহ দেখা গেছে। বিএনপির মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন 544 জন প্রত্যাশী। শুক্রবার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেন দলের কেন্দ্রীয় দপ্তর। এদিন বেলা 11টা থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়। মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প ও রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি জানান, আগ্রহী প্রার্থীরা 12 এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। প্রতিটি ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে 2000 টাকা এবং জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে 50,000 টাকা। কার্যক্রমের প্রথম দিনই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মোট 544টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন প্রত্যাশী নারী নেতৃত্বের উপচে পড়া ভিড় আর উচ্ছ্বাসে সকাল থেকে নয়াপল্টন এলাকা মুখরিত হয়ে ওঠে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হওয়া এই ফরম বিক্রি কার্যক্রম চলবে রোববার পর্যন্ত। এই 3 দিনের মধ্যে ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, গত 1.5 দশকের রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা, সংসদীয় বিতর্কে পারদর্শিতা এবং সামগ্রিক রাজনৈতিক যোগ্যতা বিবেচনা করে দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত প্রার্থী নির্বাচন করবে। তিনি দলের সব স্তরের নেতাকর্মীদের বোর্ডের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান জানান। জাতীয় সংসদের সরকারি দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, যত দ্রুত সম্ভব আমরা স্থানীয় সরকারের নির্বাচন দিব। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। গত 2 বছর দেশের স্থানীয় সরকার ব্যবস্থার নাজুক পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, সে সময় জনপ্রতিনিধিদের কেউ পলাতক ছিলেন। সব মিলিয়ে পরিস্থিতি ছিল অস্থিতিশীল। এ অবস্থায় জনসেবা ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রশাসক নিয়োগ দিয়েছে। তিনি আরো বলেন, বর্তমানে আইনের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মার্কা বা প্রতীক না রাখার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা একটি যুগান্তকারী পদক্ষেপ। তারেক রহমানের মতো নেতা থাকার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে। শেখ হাসিনার মতো নেতা থাকলে এটি সম্ভব হতো না, কারণ তখন নির্দিষ্ট প্রতীকে ভোট না দিলে মানুষকে চাকরি হারানো সহ নানাভাবে হেনস্থার শিকার হতে হতো। সরকারের পক্ষ থেকে অঙ্গীকার করা হয়েছে, যত দ্রুত সম্ভব স্থানীয় সরকারের নির্বাচন দেওয়া হবে। এর মাধ্যমে দেশের মানুষ সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করবেন এবং নির্বাচিত নেতারাই স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করবেন। পাকিস্তান নৌবাহিনী উত্তর আরব সাগরে এক অভিযানের মাধ্যমে বিপদগ্রস্ত একটি বাণিজ্যিক জাহাজ থেকে বাংলাদেশি সহ 18 জন নাবিককে সফলভাবে উদ্ধার করেছে। শুক্রবার এমবি গোল্ড অটাম নামক জাহাজটি পাকিস্তানি উপকূল থেকে প্রায় 200 নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে জরুরি সংকেত পাঠালে এই উদ্ধার অভিযান শুরু হয়। যদিও ঠিক কি কারণে জাহাজটি বিপদে পড়েছিল তা কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানায়নি। তবে সংকেত পাওয়া মাত্রই পাকিস্তান মেরিটাইম সিকিউরিটি এজেন্সি তাদের উদ্ধার সমন্বয় কেন্দ্র সক্রিয় করে
দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। উদ্ধার অভিযানে ওই এলাকায় টহলরত পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পিএনএস হুনাইন অংশ নেয়। নৌবাহিনীর বিশেষ দলগুলো তল্লাশি চালানোর পাশাপাশি আহত নাবিকদের প্রাথমিক চিকিৎসা প্রদান, জাহাজে অগ্নি নির্বাপন এবং জাহাজটির প্রযুক্তিগত ত্রুটি নিরসনে কাজ করে। উদ্ধারকৃত নাবিকদের মধ্যে বাংলাদেশি ছাড়াও চীন, ইন্দোনেশিয়া, মিয়ানমার এবং ভিয়েতনামের নাগরিক রয়েছেন। বর্তমানে তাদের উন্নত চিকিৎসার জন্য করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকেই তারা নিজ নিজ দেশে ফিরে যাবেন বলে জানা গেছে।